হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের অবকলন চ্যাপ্টার অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স বই দেবে ইউনিট 5 কলনবিদ্যা বা ক্যালকুলাস, এর দেখবে 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি অবকলন বা ডেরিভেটিভ। এর দেখবে অলরেডি আমি 11টা ভিডিও আপলোড করে দিয়েছি, অর্থাৎ পার্ট 11 পর্যন্ত আপলোড করা আছে। সেখানে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত শুরু করে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক 15 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 16 থেকে স্টার্ট করবো। ওকে, অর্থাৎ 16 থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কে 16 নম্বরতে আজ অঙ্ক স্টার্ট করবো। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও 16 নম্বর অঙ্কটা কী আছে। যদি fx একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f'0 এর অস্তিত্ব থাকে, তবে দেখাও যে f'0 = 0। খুবই সহজ আছে, দেখে নাও। এখানে একটু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করার পরেই এটা প্রমাণটা করে দেবো। দেখে নাও তাহলে প্রবলেম নাম্বার 16। তাহলে বলছে কি fx হচ্ছে কি একটা যুগ্ম অপেক্ষক। তাহলে বলেছে কি যে fx হলো যুগ্ম অপেক্ষক। এবার এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক জিনিসটা কি, তাই না? এইটা যদি বুঝতে পারে যাও তাহলে খুব সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে বলছে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক। দেখো না, আমরা দুরকমভাবে লিখতে পারি যে কোনো ফাংশনকে। তাহলে f(x) এইভাবে লিখতে পারি বা f(-x), অর্থাৎ যে ভিতরে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা +x বা -x দুটো হতে পারে। যদি ভালো করে বুঝে নাও, যদি f(x) = f(-x) হয়ে যায়, অর্থাৎ f ফাংশন একটা দেওয়া আছে, আমি এক্সাম্পল দেবো বোঝাবো। একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের যা ভ্যালু আছে এক্সের জায়গায় যদি -x বসাই, একই ভ্যালু পাচ্ছি, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা যদি তাহলে f(x) = f(-x) যদি হয়, তাহলে এটি হচ্ছে কি, তাহলে এটি যুগ্ম অপেক্ষক। ওকে, আর যদি f(x) = -f(x) হয়ে যায়, ওকে, অর্থাৎ এখান থেকে নাও আমরা কি পাচ্ছি, f(x) বা f(-x) ভালো করে বুঝে নাও, f(-x) = -f(x) হয়, অর্থাৎ এদের মধ্যে একটা মাইনাস সাইন আছে, তাহলে এটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। তাহলে f(x)টা কী হবে, অযুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক হতে গেলে কি হবে, যদি f(x) তাহলে এখানে বুঝে নিই, f(-x) = fx হলে এটা হলে কি যুগ্ম অপেক্ষক, এটা হচ্ছে যুগ্ম। আর f(-x) = -f(x) হলে এটা কি হচ্ছে কি অযুগ্ম, যুগ্ম অপেক্ষক হচ্ছে কি অযুগ্ম অপেক্ষক। ওকে, এটা ভালো করে নোট করে লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যদি f(-x) = f(x) হয়ে যায়, অর্থাৎ মাইনাস না আসে, তাহলে সেটা যুগ্ম হবে, আর যদি মাইনাস চলে যায় অযুগ্ম হবে। এক্সাম্পল দিয়ে বুঝে নিই আমরা একটু, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে যে এটা আমরা কী করে বুঝবো যে যুগ্ম হচ্ছে বা হচ্ছে না, এটা ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখে নাও, ধরলাম f(x) ধরি, ওকে, আমি সামনে এখানে লিখে দিচ্ছি। ধরি f(x) = x²। ওকে, এই একটা ফাংশন ধরলাম f(x) = x² বা x² + 1। ওকে, এরকম একটা অপেক্ষক আছে। এবার আমি যদি x এর জায়গায় -x বসাই, তাহলে অতএব f(-x) = x এর জায়গায় কী বসবে, -x বসবে, -x তার হোল স্কোয়ার + 1। তাহলে -x এর হোল স্কোয়ার করলে কী হবে, x² হয়ে যাবে +1। তাহলে এইটা কি, এইটাই হচ্ছে কি f(x). তার মানে আমরা বলতে পারি f(-x) = f(x). তাহলে এরকম যদি কোনো ফাংশন দেয়া থাকে, দেখে না, তাহলে এরকম যদি কোনো ফাংশন বা অপেক্ষক দেয়া থাকে,
যেখানে এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই তার সত্ত্বেও সেটা কি ফিরে পাবো। তাহলে এরকম অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে একে বলা হয় কি যুগ্ম অপেক্ষক। ওকে, আর অযুগ্মর একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। ধরলাম জি অফ এক্স, একটা আলাদা অপেক্ষক নিচ্ছি, ইকুয়াল টু সাইন এক্স বা ট্যান এক্স, যে কোনো একটা নিতে পারি, সাইন এক্সটা নিলাম, সাইন এক্স। তাহলে দেখে নাও, তাহলে অতএব জি অফ মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো, মাইনাস এক্স বসাবো, তাহলে সাইন অফ মাইনাস এক্স। ওকে, সাইন অফ মাইনাস এক্স যদি বসাই তাহলে কী হচ্ছে, সাইন কী করে মাইনাসকে অ্যাবজর্ব করতে পারেন, তাহলে মাইনাস বাইরে চলে আসে, মাইনাস সাইন এক্স। তাহলে সাইন এক্সটা কি, সাইন এক্সটা আমার জি এক্স, তাহলে অতএব বলতে পারি জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্সের জায়গায় জি এক্স। তা দেখে নাও, তাহলে এটা কী হচ্ছে, মাইনাস চলে আসছে, তাহলে এটা অযুগ্ম অপেক্ষক, এটা হচ্ছে কি অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হবার শর্ত, তা যদি এই শর্তটা হয় তাহলে এটা অবশ্যই অযুগ্ম অপেক্ষক হবে, আর যদি এই শর্তটা মেনে চলে তাহলে এটা যুগ্ম হবে। অর্থাৎ এফ অফ এক্সের যা মান হবে এফ অফ মাইনাস এক্সের তাই মান হবে, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অযুগ্ম অপেক্ষকের জন্য। আর যদি এফ অফ এক্সের যা ভ্যালু হচ্ছে এফ অফ মাইনাস এক্সের শুধু মাইনাসের ডিফারেন্স হচ্ছে, তাহলে সেটা অযুগ্ম অপেক্ষক হয়ে যাবে। ওকে, তাহলে এখানে বলছে কি যুগ্ম অপেক্ষক, অর্থাৎ আমার এফ এক্সটা কী আছে, যুগ্ম অপেক্ষক আছে। তার যুগ্ম অপেক্ষক হলে তাহলে প্রমাণ করতে হবে কি এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, যেখানে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে। তাহলে আমি বলতে পারি কি, তা দেখেন এটা করতে হবে, এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, এটা অ্যাকচুয়ালি তোমাকে কষতে হবে না অঙ্কের জন্য। আমি এটা যে যুগ্ম আর অযুগ্ম কাকে বলে সেটা কীভাবে এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি সেটা তোমাদের বোঝালাম। এবার দেখে নাও, তাহলে এফ অফ এক্স হলো যুগ্ম অপেক্ষক, এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক, এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক হলে আমরা লিখতে পারি সেটা কি এফ অফ এক্স ইকুয়াল টু বা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। ওকে, ঠিক না, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, বা এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক হবার শর্ত হলো, যুগ্ম অপেক্ষক হবার, এটা মুছে দিলে এটাই ভালো হবে, অপেক্ষক হবার শর্ত হলো সেটা কি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব, সেটা হচ্ছে কি দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স। কী করলাম দেখে নাও, এখানে জাস্ট এটাকে আমি ঘুরিয়ে দিলাম, এফ অফ এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, বা এফ অফ এক্সটাকে মাইনাসটাকে এইদিকে দিয়ে দিলাম। এবারে কী করবো দেখে নাও, আমাকে কী প্রমাণ করতে হবে, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। এটাকে এবারে আমি 1 নম্বর দিলাম। এবার এটা কী করবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। ওকে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কি এফ ড্যাশ এক্স আমরা জানি, দেখে নাও ডিডি এক্স অফ এফ এক্স মানে হচ্ছে কি এফ ড্যাশ এক্স। তো ডাইরেক্ট আমরা এফ ড্যাশ এক্স বসাবো এখানে, অর্থাৎ অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ ড্যাশ মাইনাস এক্স। ওকে, যা ছিল সেটাই থাকবে, শুধু এফ ড্যাশ ড্যাশ দিয়ে দেবো পাশে লিখে, যেহেতু ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এটা পাশে লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, এবারে দেখে নাও কোশ্চেনে কী বলে, দেখে নাও এখানে বলছে কি এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বসালে কোনো সমস্যা হবে না, এক্স ইকুয়াল টু জিরোতে এর অস্তিত্ব আছে। তাহলে এখানে আমরা বসাবো কি, তা যদি এখানে বললে বা আমরা এখানে বলতে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই,
তাহলে কী পাবো, তাহলে অতএব এফ ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ মাইনাস জিরো। ওকে, এবার দেখুন জিরোর মাইনাস বা প্লাস এর কোনো যায় আসে না, জিরো ভ্যালু বসালে সে জিরোটাই পাবো আমরা, তাহলে এখানে বসাতে পারি। তাহলে বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ জিরো। এবার এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি কী হবে দেখো না, তাহলে এফ ড্যাশ জিরো প্লাস এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, তাহলে বা টু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, তাহলে বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। দেখেন কত সহজে হয়ে গেল। এখানে তোমরা একটা লিখতে পারো যে এই জায়গাটায় যেহেতু দিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে কি এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে। ওকে, বলে সাইডে একটা দিয়ে দেবে, কারণ কি আমরা এক্সের জায়গায় জিরো বসাচ্ছি, এক্সের জায়গায় জিরো বসাচ্ছি মানে কি এফ ড্যাশ জিরো যাবে। এখানে বলে যদি কেন এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে, তাহলে অস্তিত্ব থাকলে তা সেটা লিখে দেবো, যেহেতু আমরা বসিয়েছি। এবার দেখে না এফ ড্যাশ অফ মাইনাস জিরো মানে হচ্ছে কি এফ ড্যাশ জিরো, একই জিনিস, সেটাকে নিয়ে এসে আমরা টু এফ ড্যাশ জিরো পেলাম, অর্থাৎ এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো। এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে দেখে নাও কত সহজে আমরা এটা প্রমাণ করলাম। প্রমাণটা সহজে, মেন হচ্ছে কনসেপ্টটা মেন দরকার ছিল, সেটা কি যুগ্ম অপেক্ষক বা অযুগ্ম অপেক্ষকের শর্তটা কী, কোন অপেক্ষককে আমরা যুগ্ম অপেক্ষক বলবো, কোনটাকে আমরা অযুগ্ম অপেক্ষক বলবো, এটা কিন্তু ভালো করে ক্লিয়ার থাকা দরকার। যে কোনো ফাংশানকে ধরেই বলে দেবো এটা যুগ্ম না অযুগ্ম, সেখানে কী হবে, যে ফাংশানটা দেওয়া আছে সেটা সাইন এক্স হোক, কস এক্স হোক, ট্যান এক্স হোক, সেক এক্স হোক, যে কোনো, বা ই টু দি পাওয়ার এক্স হোক বা লগ এক্স হোক, সেখানে আমরা এক্সের ভ্যালু পুট করে দেখব। এক্সের ভ্যালু পুট করে দেখলে যদি সেখানটাই চলে আসে, সেখানে যদি মাইনাস চলে আসে, তাহলে অবশ্যই, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ মাইনাস এক্স বের করি সেখানে ইকুয়াল যদি মাইনাস অফ এফ অফ এক্স আছে, তাহলে সেটা অবশ্যই অযুগ্ম হবে। কিন্তু যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স পেয়ে যায়, তাহলে সেটা অবশ্যই যুগ্ম হবে। এই শর্তটাও ভালো করে মনে রাখবে। ওকে, শুধু এই অঙ্কের জন্য নয়, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এটা এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখে না কি আছে, যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, আবার হাফ যখন এক্স এটা নট ইকুয়াল টু হবে না, এটা ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ ইকুয়াল টু ওয়ান হলে এটা হবে বলছে, আর এটা নট ইকুয়াল টু হলে হয়, তবে দেখাও যে y অপেক্ষক এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য, আরও y এর এক্স ইকুয়াল টু ওয়ানে অন্তর্কলন নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও এটা কীভাবে নির্ণয় করবে, দেখে নাও। ওকে, তাহলে y ইকুয়াল টু কী বলে দিয়েছে দেখে নাও, এখানে y ইকুয়াল টু বলে দিচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান। ওকে, এক্স নট ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু বলছে, আর এখানে দেখানো বলে দিচ্ছে কি কত, এটা মাইনাস হাফ। ওকে, মাইনাস হাফ যখন এক্স ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য হচ্ছে মাইনাস হাফ, আর এটা হচ্ছে কি এক্স নট ইকুয়াল টু ওয়ান ওয়ানের জন্য হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা দুটো চেক করে দেখব, যদি সেটা ইকুয়াল হয় তবেই এফ মানে এক্স ইকুয়াল টু ওয়ানে ওয়াইয়ের মানে অস্তিত্ব বা এর অবকলন অস্তিত্ব থাকবে। তাহলে দেখে নাও এক্স ইকুয়াল টু ওয়ান এ এফ অফ এক্স এর সংজ্ঞার সাহায্যে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে, তাহলে আর ওয়াই ড্যাশ অর্থাৎ রাইট হ্যান্ড আমরা অবকলন করব, তাহলে সেটা কী হবে দেখুন, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, লেফটের জন্য হচ্ছে কি মাইনাস হতো, তাহলে কী হবে এফ অফ সঙ্গে সাহায্যে বলতে পারি এফ অফ যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে দেখে নাও, তাহলে এটা হচ্ছে কি দেখে নাও যে এইচের মান যদি আমি জিরো প্লাস হয়, অর্থাৎ জিরোর থেকে বেশি হয়, জিরো খুব কাছাকাছি কিন্তু জিরো নয়, ভালো করে বুঝে নাও।
এইচ টেন্স টু 0 মানে জিরোর খুব কাছাকাছি কিন্তু 0 নয়, তাহলে 0 যদি না হয় তাহলে 1 প্লাস সামথিং, তাহলে এটা কখনোই ইকুয়াল টু 1 হবে না, অর্থাৎ আমার এই ফাংশনটা ইউজ হবে। তাহলে এখানে যদি বসে দিই লিমিট এইচ টেন্স টু 0 ওকে, তাহলে সেটা কী হবে দেখে নাও এফ অফ 1 প্লাস এইচ, এর জায়গায় বসাতে পারি কি এক্স স্কোয়ার, এখানে দেখে নাও এক্সের জায়গায় বসাবো কি দেখে নাও 1 প্লাস এইচ। একটা কাজ করছি, এটাকে আমি আগে এটা সমাধান করে নিই পাশে, তারপরে ভ্যালু বসালে খুব সহজ হবে। তাহলে এখানটা একটা কাজ করছি আমি, এফ অফ এক্স এটাকে একটু সমাধান করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ডিভাইডেড বাই এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি মানে এটাকে মিডল ফ্যাক্টর করে এক্স স্কোয়ার মাইনাস 3 একে 3, তাহলে মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ডিভাইড বাই এটা দেখে নাও কী হবে এক্স স্কোয়ার, তাহলে প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও, যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 3, ভালো করে দেখে নাও যদি এখান থেকে এক্স কমন নিয়ে নিই এক্স মাইনাস 3, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 3, নিচেও একইভাবে দেখে নাও এখানে যদি এক্স কমন নিয়ে নিই এক্স প্লাস 3, আর যদি এখানে মাইনাস 1 কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস 3 উপরে আর এক্স মাইনাস 1, আর নিচে হচ্ছে দেখে নাও এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো কি দেখে নাও এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 এফ অফ এক্স। এইটা আগে থাকতে তোমরা করে রাখবে, অর্থাৎ এইটা লেখার আগে এফ এক্সটাকে সমাধান করবে, কারণ এখানে ডাইরেক্ট এক্সের জায়গায় এইচ বসালে এটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য যদি আগে থাকতে সমাধান করে রাখো তাহলে খুব সহজে দেখে নাও আগে থাকতে এফ এক্সটা বার করে রাখবে যেটা বেরিয়ে সেটার মান শুধু বসিয়ে দেবো। তাহলে এটা কিসের জন্য হলো, এটা এক্স নট ইকুয়াল টু 1 জন্য, এটা ভালো করে মনে রাখবে, এটা বের করলাম এক্স নট ইকুয়াল টু 1 জন্য, অর্থাৎ এখানে যে আমি এফ অফ 1 প্লাস এইচ এর জায়গায় কোনটা বসাবো এই ভ্যালুটা বসাবো, অর্থাৎ দেখে নাও আমি পেয়েছি কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, তাহলে এক্সের জায়গায় কী বসাবো 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ মাইনাস 3 ডিভাইড বাই নিচে কী আছে দেখে নাও এক্স প্লাস 3 মানে এক্সের জায়গায়, তাহলে আমি বসাবো কত দেখে নাও 1 প্লাস এইচ, ওকে 1 প্লাস এইচ প্লাস 3, ওকে মাইনাস এফ অফ 1 অর্থাৎ এক্স ইকুয়াল টু 1, সেটা কত মাইনাস হাফই হবে, দেখে নাও এটা মাইনাস হাফ হবে, অর্থাৎ মাইনাস 1/2 ডিভাইডেড বাই এইচ। দেখে নাও এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে কী করতে হবে দেখে নাও, যেটা ফাংশনটা দিয়ে সেটা লিখবে, তারপরে কি এক্স নট ইকুয়াল টু লিখবে, এক্স নট ইকুয়াল টু 1 জন্য এফ এক্সের মান হবে এইটা, তাই না? দেখে নাও এক্স নট ইকুয়াল টু 1 জন্য এফ এক্স ইকুয়াল টু কী হবে এই ফাংশনটা, বা ওয়াই ইকুয়াল টু, আমরা এফ এক্স না বলে এটা ওয়াইও বলতে পারি, যেহেতু ওয়াই দিয়েছে কোনো সমস্যা না, এফ দিয়ে লেখা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে দেখে নাও সেটাকে তাহলে সমাধান করে আলটিমেট আমরা পেলাম এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3। তাহলে এখানে যেটা এফ অফ 1 প্লাস এইচ আছে তার জায়গায় আমি কী বসাবো এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, কিন্তু এক্সের জায়গায় কী বসাবো 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ মাইনাস 3 ডিভাইড বাই 1 প্লাস এইচ প্লাস 3, ওকে। এবার দেখেন এফ অফ 1 অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 মানে কোনটা এইটা, তাহলে -1/2 বসিয়ে দিলাম ডিভাইড বাই এইচ, ব্যাস খুবই সহজ, কোনো টাফ নেই, সেই জন্য কঠিন ভাববে না, সহজভাবে বোঝার চেষ্টা করো যেটা কীভাবে সমাধান করব, স্টেপ বাই স্টেপ। এটা আগে করবো, এটা আগে লিখবো, তারপরে এটাকে সমাধান করব, তারপরে এটা লিখে এখানে এফ অফ 1 প্লাস এইচ জায়গায় এটা মান বসিয়ে দেবো, ওকে। তাহলে এটা পেলাম, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 তাহলে এটা যদি মান বসে দেখে নাও এইচ উপরে কত আছে দেখে নাও 1 মাইনাস 3 অর্থাৎ -2 হয়ে যাবে, কারণ +1 -3 হয়ে যাবে এইচ মাইনাস 2, নিচে দেখে নাও এইচ, এখানে যদি ব্র্যাকেটটা না দিই তাহলে এইচ 1 প্লাস এইচ প্লাস 3, 3 একে 4, তাহলে এইচ প্লাস 4, এখানে মাইনাসে প্লাস 1/2 ডিভাইডেড বাই কত আছে দেখে নাও নিচে এইচ, ওকে। এইটা এবার দেখে নাও এটা খুব সহজে সমাধান করা যাবে। তাহলে এর মানটা কত আসবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 তাহলে এটা যদি লসাগু করি, লসাগু কত আসবে দেখে নাও, তাহলে 2 × এইচ প্লাস 4, ওকে। এইটা তাহলে এইচ প্লাস 4 চলে যাবে, তা 2 আছে 2h মাইনাস 2 2 4, ওকে। ভালো করে দেখে নাও 2 এর সঙ্গে গুণ করলাম এইচ প্লাস 4 চলে গেল, 2 এর সঙ্গে গুণ করলে 2h মাইনাস 4 প্লাস এখানে দেখে নাও 2 আছে 2 চলে গেল, তাহলে এইচ প্লাস 4 থাকবে, এইচ প্লাস 4 ডিভাইডেড বাই এর নিচে আবার এইচ আছে,
এবার দেখে নাও এই +4 -4 কেটে যাবে, তাহলে এখানে কত পাচ্ছি দেখে নাও উপরে, তাহলে এখানে আমি একটু মুছে দিচ্ছি। y dash equal to limit h tends to 0 প্লাস, ওকে কত পেলাম উপরে দেখে নাও, তাহলে -4 +4 কেটে গেছে, প্লাস h প্লাস 2h প্লাস 3h, তাহলে প্লাস এইটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি একসঙ্গে, তাহলে 3h ডিভাইডেড বাই 3h উপর দেখে নাও 2h প্লাস h, তাহলে 3h ডিভাইডেড বাই 2h প্লাস 4 ইন্টু h, কী করলাম দেখে নাও 2h প্লাস 4 তার সঙ্গে এই এইচটা নিচে একই সঙ্গে থাকবে, একসঙ্গে গুণ করে দিলাম, আর উপরে শুধু পাচ্ছি দেখে নাও 2h প্লাস h 3h, তাহলে এই h কেটে যাবে, তাহলে পাচ্ছি কি দেখে নাও লিমিট h টেন্স টু 0 প্লাস 3 বাই, তাহলে আমি যদি 2h গুণ করে 2h প্লাস 4 দুগুণে 8 এটা। এবারে এইচের জায়গায় মান বসাও দেখে নাও 2 দুগুণে 2h প্লাস 4 দুগুণে 8, তাহলে এইচের জায়গায় 0 বসে দিলে কত হবে দেখে নাও 3/8, তাহলে রাইট y ড্যাশ। তাহলে এই যে অপেক্ষক দিয়ে দিচ্ছি এর রাইট হ্যান্ড সাইড ভ্যালু কত পেলাম আমরা, আর y ড্যাশ ইকুয়াল টু 3/8, তাহলে এখানে বলতে পারি কি এখানে 5 লিখে রাখি, আর y ড্যাশ ইকুয়াল টু পেলাম 3/8। এবার লেফট মানে y ড্যাশ যদি আমি 3/8 পেয়ে যাই তাহলে অবশ্যই এটা অবকলন বা অন্তর্কলন যোগ্য হবে। তাহলে নেক্সট আমরা করবো কি, তাহলে এটা মুছে দিলাম, আবার y dash equal to limit h tends to 0 minus, okay, f of 1 plus h, okay, f of 1 plus h minus f of 1 divided by, এখানে করবো কি দেখে নাও এখানে হচ্ছে h, ওকে দেখে নাও এটা এইভাবে আছে। নেক্সট দেখে নাও তাহলে h tends to 0 minus অর্থাৎ h এর ভ্যালু 0 নয় কিন্তু 0 থেকে কম, তাহলে 1 থেকে কিছু মাইনাস যাবে, ভালো করে বুঝে নাও 1 মাইনাস h, কারণ h নেগেটিভ, কারণ কি দেখো না এই 0 মাইনাস 0 থেকে নিচে তাহলে নেগেটিভ ভ্যালু, তাহলে নিশ্চয়ই সেটা 1 x ইকুয়াল টু 1 নয়, তাহলে এর জায়গায় কোন ভ্যালুটা হবে x নট ইকুয়াল টু 1 এর জায়গায়, তাহলে এটা হবে কি লিমিট h টেন্স টু 0 মাইনাস, তাহলে এর ভ্যালুটা কত হবে আমরা পেয়েছিলাম এটা যে x এর জায়গায় বসাবো কি আমরা দেখে না পেয়েছিলাম f অফ x ইকুয়াল টু, এটা সমাধান করে পেয়েছিলাম x মাইনাস 3 বাই x প্লাস 3, তাহলে সেই মানটাই বসবে, অর্থাৎ এখানে বসবে কি h 1 প্লাস h মাইনাস 3 ডিভাইড বাই 1 প্লাস h প্লাস 3 মাইনাস অফ মাইনাস হাফ ডিভাইড বাই h, অর্থাৎ এর আগের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের জন্য যা যেভাবে ডেরিভেশন করেছিলাম সেম হবে, অর্থাৎ এখানটাই সেম হবে, কোনো আলাদা হবে না, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের জন্য যা ডেরিভেশন বা ডেরিভেটিভ করা হয়েছিল লেফট হ্যান্ড সাইডের জন্য সেম। দেখে নাও এটা আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য করেছিলাম, তাহলে একই জিনিস, অর্থাৎ এটা যেহেতু আমার f1 এর সঙ্গে সমান হচ্ছে না তাহলে এটা অবশ্যই সবসময় এটা, কারণ এটা বলে দেয়নি কি x এর মান গ্রেটার দ্যান 1 হবে না লেস দ্যান 1 হবে, কিছু বলে, অর্থাৎ x নট ইকুয়াল টু 1, তাহলে x নট ইকুয়াল টু 1 এর জন্য সর্বদা এটাই বসবে এখানে এর জায়গায়, তাহলে যদি এর জায়গায় এটা বসে তাহলে সব সময় কিন্তু রাইট হ্যান্ড সাইড লিমিটের আর লেফট হ্যান্ড সাইড লিমিটের দুটো যে ডেরিভেটিভ করেছিলাম দুটো সেমই হবে, অর্থাৎ এখানেও ভ্যালু কত আসবে 3/8, তাহলে অতএব রাইট হ্যান্ড সাইড লিমিট ডেরিভেটিভ আর y ড্যাশ ইকুয়াল টু l y ড্যাশ, ওকে, অতএব x ইকুয়াল টু 1 বিন্দু, তাহলে এখানে বলতে পারি কি অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দু y অপেক্ষক অবকলন যোগ্য, বা এখানে বলছে অন্তর্কলন যোগ্য, ওকে, তা দেখে নাও এবার সহজেই তোমরা এটা করে নেবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট প্রবলেম হচ্ছে কি 18 নম্বর প্রবলেমটা দেখে নাও। 18 নম্বর অঙ্কটা কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স যখন এক্স লেস দ্যান 0, 1 যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 যখন এক্স গ্রেটার দ্যান 1। এখানে দেখে নাও এটা সমাধান করা, আরেকবার বলে দিচ্ছি, এটা দেখে নাও এটা কোনো ডাউটের ব্যাপার নেই, এই জায়গায় তোমার ডাউট হতে পারে
এখানে দেখে নাও এইচ টেন্স টু জিরো মাইনাস মানে নিশ্চয়ই সেটা জিরো নয়, ওকে জিরো নয়, জিরো থেকে কম, তাহলে ওয়ান মাইনাস সামথিং, সামান্য পরিমাণ হলে টেন্স টু জিরো, অর্থাৎ জিরো যত কাছে ভাবা যায় তার থেকেও কাছে, কিন্তু জিরো নয়, তাহলে যেহেতু জিরো নয় তাহলে ওয়ান মাইনাস সামথিং, তাহলে ওয়ান মাইনাস সামথিং মানেই সেটা কখনো ইকুয়াল টু ওয়ান নয়। তাহলে ইকুয়াল টু ওয়ান না হলে তাহলে আমার এই ভ্যালুটা বসবে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য এটা বসবে আর লেফট হ্যান্ডের জন্য এটা বসবে। তাহলে দুটো লিমিটের জন্য যদি একটাই জিনিস বসে তাহলে আমার মান একই আসবে, সেই জন্য দুটো সেম আসবে। ওকে, তাহলে দেখে না এই অঙ্কটা 18 দাগের অঙ্কটা কী হবে। এবং 17 দাগে যে বলছে অন্তর্গজে মান নির্ণয় করো, সেই মানটা 3/8 হবে, যেটা বের করেছিলাম। তারপরে যোগ্য লেখার পর লিখবে অতএব ওয়াই অপেক্ষা অবকলন মান অবকলন বা অন্তর্কলনের মান হবে 3/8। ওকে, এটা লিখে যেটা আমরা বের করলাম ওটাই হবে মান, মানে আলাদা করে কোনো মান বের করতে হবে, যেটা বের করেছিলাম 3/8 ওটাই হবে। তাহলে 18 দাগের কী বলেছে দেখো না, এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কী বলেছে দেখো নাও 1 প্লাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো, তারপরে কী আছে দেখে নাও 1 যখন কী বলে দেখে নাও 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তারপরে কী আছে দেখে নাও 2x স্কোয়ার প্লাস 4x, ওকে, প্লাস 5 যখন এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 1। ওকে, এক্স গ্রেটার দেন 1 এটা হলে এক্সের সব মানের জন্য এফ ড্যাশ এক্স নির্ণয় করো। দেখেন এফ ড্যাশ এক্স নির্ণয় করতে বলেছে সব মানের জন্য, তাহলে খুবই সহজে বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি অতএব এফ ড্যাশ এক্স, ওকে, তাহলে একটা কাজ করি এখানটায় ইকুয়াল টু, তাহলে 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কী হবে, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1। ওকে, এটা তাহলে যখন এক্স লেস দ্যান 0, তারপর দেখুন 1 এর ডেরিভেটিভ করলে কী হবে 0 যখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এবার দেখে নাও এখানে একটা জিনিস আছে যে ইকুয়াল টু যখন এফ এক্স কোনো অপেক্ষক বলে দেবে সেই ভ্যালুটা মানে ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে, কিন্তু যখনই সেটাকে আমরা ডেরিভেটিভে মানে কনভার্ট করে দেবো, একটা মানে অপারেটর দিয়ে ডেরিভেটিভ করে দেবো, তখন কিন্তু আর ইকুয়াল টু থাকবে না, লেস দ্যান হয়ে যাবে। নেক্সট দেখে নাও এটা ডেরিভেটিভ করলে 2 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x। ওকে, তাহলে দেখে নাও 2 ইন্টু 2 বাইরে গেল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x করলাম, প্লাস নেক্সট 4 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, প্লাস 5 এর ডেরিভেটিভ 0 যখন এক্স গ্রেটার দেন 0। ওকে, এটা তাহলে অতএব তাহলে এখানে বলতে পারি কি, তাহলে আবার যদি এটাকে সুন্দর করে লিখি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত পেলাম আমি, তাহলে 1 0 4x প্লাস 4। ওকে, তাহলে এটা কি যখন এক্স লেস দ্যান 0, যখন এটা এক্স পরেরটা দেখানো কি আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, যখন এটার ক্ষেত্রে হচ্ছে কি এক্স গ্রেটার দ্যান, এখানে এক্স গ্রেটার দ্যান 1। ওকে, এক্স গ্রেটার দ্যান 1, এক্স গ্রেটার দ্যান 1, তাহলে এইটা, তাহলে এইটাই হচ্ছে সমস্ত ডেরিভেটিভ। তাহলে বলতে পারি আমরা যে এখানটা লিখে দেবে এফ এক্সকে এক্সের সমস্ত মানের জন্য, এখানে লিখবে এফ এক্সের এক্সের সমস্ত মানের জন্য অবকলন করিয়া পাই, বলার পর এটা করবে ডেরিভেটিভ করার পর সেটাকে আবার পরিষ্কারভাবে যেহেতু এটা ডেরিভেটিভ করে তারপরে আবার এটা সুন্দর করে লিখে দেবে, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেল। এর পরের পার্টটা কী বলে লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে কি না, অর্থাৎ তাহলে লেস দ্যান আর রাইট গ্রেটার দ্যান দুটোই দেখতে হবে, তাহলে এর অস্তিত্ব আছে কি না, তাহলে আমরা কী হচ্ছে চেক করে দেখুন। তাহলে এখানে ছিল কি তাহলে অতএব এফ এক্সের সংজ্ঞা, ওকে, সাহায্যে অবকলন করিয়ে পাই, অর্থাৎ রাইট এফ ড্যাশ এক্স, তাহলে কী হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, ওকে, এইচ টেন্স টু 0 প্লাস
এফ অফ কী হবে দেখে নাও, এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইড বাই এইচ ইকুয়াল টু, তাহলে এইচ প্লাস এইচ টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে নিশ্চয় তাহলে 0 নয়, 0 থেকে বেশি হবে। এখান থেকে এক্স লেস দ্যান 1 আছে, এটা হবে না। তাহলে দেখে নাও এক্স লেস দ্যান 0, এখানে দেখে নাও এটা কী আছে, এক্স লেস দ্যান 0। এখানে 0 প্লাস মানে পজিটিভ দিকে, ওকে। তাহলে এই যে যদি থাকে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই দিকে নয় এই দিকেরটা 0 প্লাস, ওকে। তাহলে এটা কী আছে, নেগেটিভ দিকের জন্য, তাহলে নিশ্চয়ই এটা হবে না। তাহলে এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এটা দেখে নাও এইটার থেকে এটাও হবে না, এইটা হবে, কারণ এটা একের থেকে বেশি, এক্সের মান একের থেকে বেশি। কন্ডিশনটা ভালো করে বুঝে নাও কী বলতে চাইছি। এখানে বলেছে কি দেখে নাও ভালো করে বুঝে নাও, এখানে বলতে চাইছে কি যে এফ অফ 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ মানে বা এখানে এইচ টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে হচ্ছে কি কন্ডিশনটা আমার 0 থেকে বেশি রাইট হ্যান্ড সাইড দিকে আছে, তাহলে এটা 0 থেকে কম, তাহলে এটা হবে না। এটা দেখে নাও এটা হচ্ছে কি দেখে নাও এটা হচ্ছে 0 থেকে বেশি কিন্তু 1 থেকে কম বা 1 ইকুয়াল টু, এখানে দেখে নাও 1 বেশি, তাহলে আমি এখানে বলতে পারি এখানটায়। তো এর আরেকটা পার্ট বলেছে দেখে নাও, এখানে বলেছে কি লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কিনা। নর্মালি আমরা এফ এক্সের অস্তিত্ব চেক করি, কিন্তু এখানে এফ ড্যাশ এক্সের সেটা কীভাবে বের করে দেখে নাও, সেটা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে করবো দেখে নাও। প্রথমে বাম পক্ষ আর ডান পক্ষ দেখে নাও, তাহলে বাম পক্ষ মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স, ওকে। তাহলে কী হবে দেখে নাও লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তাহলে এফ ড্যাশ এক্সের মান কী হবে দেখে নাও, এফ ড্যাশ এক্স এখানে 3টে মান আছে, 0 মাইনাস মানে হচ্ছে কি এক্সের মান 0 থেকে কম হবে, 0 থেকে দেখে নাও এটা তো হবে না, এটা দেখে নাও এইটা হবে এক্স লেস দ্যান 0, দেখে নাও এক্স লেস দ্যান 0, তাহলে এটা হচ্ছে কি এখানে 0 থেকে এক্সের মান 0 থেকে বেশি 1 থেকে কম, এটা হচ্ছে কি এক্স লেস দ্যান 0 মানে হচ্ছে এক্সের মান 0 থেকে কম, তাহলে এই কন্ডিশনটা কাটবে, অর্থাৎ এখানে এফ ড্যাশ এক্সের মান কত হবে 1, তাহলে এখানে 1 বসাতে পারি ইকুয়াল টু 1, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে কত 1। অনুরূপভাবে আমরা ডান পক্ষর জন্য দেখব, ডান পক্ষ সেখানে দেখে নাও লিমিট এইচ টেন্স টু এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে এফ ড্যাশ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে এফ ড্যাশ এক্স অর্থাৎ 0 প্লাস মানে কি গ্রেটার দ্যান 0, তাহলে দেখে নাও এটা লেস দ্যান 0 এটা হবে না, এটা গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 0 আর গ্রেটার দ্যান 1 কিন্তু এক না, গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে কি 1 থেকে বেশি, আর গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে কি 0 থেকে সামান্য বেশি কিন্তু 0 খুব কাছাকাছি, অর্থাৎ 0 এক্স টেন্স টু 0 প্লাস মানে হচ্ছে কি 0 খুব কাছাকাছি কিন্তু 0 থেকে একটু বেশি ডান দিকে, ওকে। তাহলে এটা বুঝতে পারছি এটা পজিটিভ দিকে 0 সামথিং বেশি, তাহলে নিশ্চয়ই কখন এটা এই কন্ডিশনটা হবে না, আর লেস দ্যান 0 তো হবেই না, তাহলে একটাই পড়ে আছে এটা হচ্ছে দেখেন এক্স লেস দ্যান 0 মানে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, অর্থাৎ এক্সের মান 0 থেকে বেশি কিন্তু 1 থেকে কম, তাহলে এই কন্ডিশনটা কাটবে। তাহলে এই কন্ডিশনের জন্য মানটা কত আছে দেখে নাও 0, এখানে 0 আছে, তাহলে 0 বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু 0, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত আছে 0, তাহলে দেখে নাও দুটো কি ইকুয়াল হলো, তাহলে এখানে দুটো চেক করে নাও এটা আর এটা, তা দুটো ইকুয়াল হলো না, তাহলে অতএব বলতে পারি কি অতএব লিমিট এক্স টেন্স টু 0, ওকে, লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই, ওকে। তাহলে এর অস্তিত্ব নেই, তাই না, খুবই সহজে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা দেখে না আজকে অতি সংক্ষিপ্ত অঙ্কের যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো সবই সমাধান করে দিলাম, নেক্সট ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো সমাধান করব। তাহলে আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।